তিলে তিলোত্তমা। আজকাল সমাজ কল্যাণমূলক কাজেও এসেছে কর্পোরেট ছোঁয়া। কোথায় হচ্ছে এই ধরনের কাজ, কার তত্ত্বাবধানে হচ্ছে? সুকন্যা বলবে না। জানতে গেলে দেখতে হবে ট্রাইব টিভি। আসুন। দাদা, প্রথমেই জেনে নিই, এত ধরনের জীবিকা, পেশা, কর্মসূচি থাকতে হঠাৎ রাজনীতিতে আসার মূল উৎসটা কোথায়? না, রাজনীতিটা মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে, এটা আমার কাছে একটা অনেকটা লিগাসির মতন ব্যাপার। তার কারণ আমি জন্মানোর পর থেকেই বাড়িতে রাজনীতি দেখেছি। আমার বাবা স্বর্গীয় দুলাল দাস ঠাকুর প্রথমে কংগ্রেস ছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যোগদান করেন এবং আমাদের এই যে অঞ্চলে আমরা বসে আছি, যাদবপুর যে অ্যাসেম্বলি সেগমেন্টটা, এই অঞ্চলের বাবা ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার। তারপরে মা ছিল, মা 2005 থেকে 2010 পর্যন্ত পৌর প্রতিনিধি ছিল এই ওয়ার্ডের। 2015 থেকে 2010 থেকে 2015 পর্যন্ত বড়ো চেয়ারম্যান ছিল, বড়ো বারোর। এবং সুতরাং রাজনীতিটা আমার কাছে নতুন কিছু নয়, রাজনীতি আমার করতে ভালো লাগতো। কিন্তু একটা সময় আমার সত্যি মনে হয়েছে যে রাজনীতি করতে গেলে একটা শিক্ষাগত যোগ্যতা থাকাটা খুব জরুরি। তো সেই জন্য আমি আমার পড়াশোনা কমপ্লিট করার পরে তারপর আমি বিভিন্ন কর্পোরেট সেক্টরে ছিলাম এবং বিগত পৌর নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীর কি বলবো, মানে অর্ডারেই বলতে পারেন আমাকে রাজনীতিতে আসতে হয়। তার কারণ উনি আমাকে বহু বছর ধরেই বলছিলেন যে এইভাবে এটা ঠিক হচ্ছে না, তুমি একটা রাজনৈতিক পরিবারের ছেলে, তোমার রাজনীতিতে আসাটা খুব জরুরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2021-এ এই 106 নম্বর ওয়ার্ডে পৌর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা এবং তারপরে কাউন্সিলর হওয়া। তার মানে আমরা ধরে নিচ্ছি, যেমন পরিবারের অনুপ্রেরণা ছিল, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর অনুরোধকে আপনি উপেক্ষা করতে পারেননি। না, মুখ্যমন্ত্রী অনুরোধকে সত্যি উপেক্ষা করার মতন মানে সাহস বা দৃশ্যতা আমাদের পরিবারের কারোরই নেই। তার কারণ আমার বাবার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা একদম অন্য ধরনের সম্পর্ক ছিল, মার সঙ্গেও রয়েছে। এবং আমাদের একটা বলতে পারেন যে উনি মুখ্যমন্ত্রী, উনি অনেক উঁচুতে বসে আছেন, কিন্তু একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, যার জেরে ওনার আদেশকে মানে উপেক্ষা করার মতন ক্ষমতা আমার নেই। দাদা, আমরা যেটা জেনেছি, আপনার শিক্ষা এবং জীবিকার প্রথম যে সূচনা সেটা একদমই অন্য দিকে, অন্য ডিরেকশনে, সেটা সম্বন্ধে যদি একটুখানি বলেন। আমি মূলত বিকম অনার্স গ্র্যাজুয়েট, তারপরে আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি বিভিন্ন বহুজাতিক সংস্থায় চাকরি করি এবং চাকরি করতে করতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট লখনৌ থেকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম করি। আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম ফ্লেক্স ইন্ডাস্ট্রিজ বলে একটা কোম্পানি থেকে। সেখান থেকে আমি হিন্দুস্তান লিভার, তারপরে বাটা, তারপরে বামান লরি, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং। আমি বামান লরিতে যখন চাকরি ছাড়ি তখন আমি অ্যাজ এ চিফ ম্যানেজার ইস্টার্ন অপারেশনস। তো সুতরাং একদম পড়াশোনার পর থেকেই আমি বলতে পারেন একদম কর্পোরেট সেক্টর থেকেই আসা। আমরা যে এরকমভাবে আপনাকে এই ওয়ার্ডে পেয়ে গেছি অ্যাজ আ পৌরপিতা, তো ম্যানেজমেন্টের ছাত্র এই ওয়ার্ডে এসে প্রথম কি কি চ্যালেঞ্জেস পেলেন এবং সেগুলোকে আপনি কিভাবে সুন্দরভাবে ম্যানেজ করলেন, যদি আমাদের একটু বলেন। এই ওয়ার্ডটায় অ্যাজ সাচ আমি যদি মানুষের মানে সম্পর্কে বলি, এটা একটা জাতীয়তাবাদী ওয়ার্ড। তার কারণ এই ওয়ার্ডটাতে আমরা 2000 সাল থেকে, যখন 2011-তে তৃণমূল ক্ষমতায় আসে, 2000 সালে যখন আমার বাবা স্বর্গীয় দুলাল দাস ঠাকুর এখানে প্রতিদ্বন্দ্বিতা করে তখন জিতেছিলেন। তো এই ওয়ার্ডটা একটা জাতীয়তাবাদী ওয়ার্ড। আমাদের দলের প্রতি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের একটা স্বাভাবিক আশীর্বাদ বা আস্থা বা ভালোবাসা সবই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ডেফিনেটলি যখন কোনো প্রশাসনিক কাজে আসতে হয় তাতে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ তো থেকেই যায়। এবং সেই অর্থে এখানে সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের এই ওয়ার্ডের সবথেকে বড় যেটা সমস্যা, পরিশ্রুত পানীয় জলের।
তার একটা কারণও রয়েছে, পরিশ্রুত পানীয় জলের একটা সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটাকে মেটাতে যাবতীয় যা করণীয় বা করা দরকার সেটা আমি করছি এবং আশা করছি কলকাতা পৌর সংস্থা ব্যাপারে যথেষ্ট উদ্যোগী এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে যাদবপুর টালিগঞ্জের একটা অংশে একটা জলের প্রবলেম রয়েছে। এই প্রবলেমটা মেটাতে আশা করছি আমরা আমাদের একটা জয়েন্ট ধাপাতে একটা কাজ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। একটা জলাধারের কাজ চলছে যেখানে মায়ের ঘাট থেকে আমরা জলটাকে এনে জলটাকে ওখানে পরিশ্রুত করে প্রায় একটা 30,000 মিলিয়ন গ্যালনের একটা প্রেশার আমরা যাদবপুর টালিগঞ্জের মধ্যে দেব। তো এটা হতে হতে আমার ধারণা এটা আরও 2.5-3 বছর সময় লাগবে এবং তারপরে আমরা পরিশ্রুত পানীয় জলটা প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। দাদা, জল বলতেই এখন এই পরিস্থিতিতে সবার আগে যেটা মনে পড়ে জল জমা, এবং তার থেকে যে সমস্যাটা আমরা সবাই জানি, মশার ডিম পাড়া, ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ, সেইগুলোর প্রতিরোধের জন্য আপনি কি কি কর্মসূচি এখন অবধি নিয়েছেন? দেখুন, আমি একটা করে বলি। প্রথম হচ্ছে একটা গত বছর যেটা হয়েছিল, গত বছর আমি 2021-এ পৌর প্রতিনিধি হিসাবে ইলেক্টেড হই এবং তারপরে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা খাল সংস্কারের জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করছিলাম, কিন্তু যেটা সবথেকে বড় সমস্যা ছিল, এর আগে যিনি আমাদের যাদবপুরের বিধায়ক ছিলেন সিপিএমের সুজন চক্রবর্তী, ওনার সবথেকে বড় সমস্যা ছিল ওনাকে আমরা সবাই টিভিতে দেখতে পেতাম কিন্তু উনি এলাকায় আসতেন না এবং আমাদের দলের তরফ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে ওনার কাছে বহুবার দরবার করা হয়েছে যে খালগুলোকে সংস্কার করার জন্য। তার কারণ আমার যে এই ওয়ার্ডটা 106 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডটার দুটো সাইডেই খাল রয়েছে, তো উনি সেটাকে গুরুত্ব দেননি। আমাদের 2021-এ আমাদের যিনি বিধায়ক হয়েছেন দেবব্রত মজুমদার, যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদও বটে, উনি বিধায়ক হয়ে আসার পরে উনি যথেষ্ট উদ্যোগ নেন এবং আমি আর উনি দুজনে দৌড়দৌড়ি করে আমাদের সবথেকে বড় যেটা অ্যাডভান্টেজ হয়েছে সেটা আমরা খালটা সংস্কার করানো চালু করতে পেরেছি। তো আপনারা যদি ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঘোরেন এখন দেখতে পাবেন যে খালে সংস্কারের কাজ চলছে এবং গত বছর যেহেতু এটা সংস্কার হয়নি, আমাদের মেইন যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে আমরা যে সিল্ডগুলো, যে সোয়ারেজ সিস্টেমের যে সিল্ডগুলো পড়ে থাকে ওগুলো খুব এক্সটেন্সিভলি ক্লিয়ার করেছিলাম। তার কারণ খালে যেহেতু খালের নাব্যতাটা কম ছিল, তাই একটু বৃষ্টি হলেই জল জমে যাওয়ার একটা প্রবণতা থাকতো। তো গত বছর সেটা আমরা সাকসেসফুল হয়েছি এবং এবছরও সেই অপারেশনটা আমরা খুব রিগোরাসলি করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে এই অপারেশনটা হওয়ার পরে এবার যখন খালটাও সংস্কার হয়ে যাবে, আমার মনে হয় না এই বৃষ্টিতে আমাদের এই জমা জলের সমস্যাটা এখানে থাকবে। দাদা, আগামী বছরগুলোর জন্য কি কি কর্মসূচি আপনার মাথায় এখনই রয়েছে? এটা শুধু আগামী বছর নয়, আমি যখন পৌরপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলাম আমি একটা যে কাজগুলো আমার করণীয় তার একটা লিস্ট আমি অলরেডি ইতিমধ্যেই জনগণকে দিয়েছি। তার মধ্যে প্রথম যেটা বললাম যে 106 নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জলটাকে পৌঁছে দেওয়া। 2, আমাদের এই ওয়ার্ডটা দিয়ে মোটামুটি ওয়ার্ডের দুটো প্রান্ত আছে আর কি, দুটো দিক আছে, মাঝখান থেকে বাইপাস কানেক্টটা চলে গেছে। আপনি যদি আজকে পাটুলিতে যান বা রুবির মোড়ে যান দেখবেন বাইপাসগুলো খুব সুসজ্জিত। তো এই বাইপাস বিউটিফিকেশনের কাজেও আমরা হাত দিয়েছি। আপনি এই মুহূর্তে অভিষিক্তায় চলে গেলে আপনি দেখতে পাবেন ওখানে আমরা দুর্গার মূর্তি বসাচ্ছি। বিভিন্ন আমাদের যে হকারগুলো আছে, হকারদের একটা ইউনিফর্ম দোকান করে দিয়ে তাদেরকে সেই দোকানগুলো সৌন্দর্যন করে দিয়ে সম্পূর্ণ বাইপাসটা সৌন্দর্যন করা। 3 নম্বর, আমাদের এই 106 নম্বর ওয়ার্ডের আরেকটা যেটা বড় চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে আমাদের যে রামলাল বাজার রয়েছে,
রামলাল বাজারের উপরে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, যেটা 106 নম্বর ওয়ার্ডের হেলথ সেন্টার। তো যেহেতু বাজারের ওপরে স্বাস্থ্যকেন্দ্র, এটা বহু বছর ধরে আমরা জায়গা ঠিকমতো পাইনি দেখে, তাই এটাও একটা সরকারের সঙ্গে কথা হয়েছে এবং সরকার রাজিও হয়েছে যে আমাদের এখানে একটা স্কুল আছে যার কিছু এক্সেস জমি পড়ে আছে, তো সেখানে আমরা স্বাস্থ্যকেন্দ্রটাকে শিফটিং করা। এবং যেটা মানে চতুর্থ যেটা ইস্যু, সেটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা জল জমা নিয়ে কথাটা বলছিলাম, গত বছর যে জল জমেনি তার আরেকটা মাত্র কারণ ছিল যে আমরা ওয়ার্ডে একটা সিস্টেম করে দিয়েছিলাম যে আমরা প্লাস্টিক ব্যান্ড করে দেবো। 75 মাইক্রনসের নিচে সমস্ত প্লাস্টিক আমরা ব্যান্ড করে দেবো। তো সেই হিসেবে আমরা বিভিন্ন বাজার, বিভিন্ন দোকানগুলোতে কলকাতা কর্পোরেশন থেকে অভিযান চালানো হচ্ছে। এবং আমি চাই, এটা তো একদিনে হবে না, তার কারণ এটা একটা স্টেপ বাই স্টেপ মানুষকে অ্যাওয়ারনেসটাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে হবে। তো এটার যেটা সবথেকে বড় দিক যে আমরা এটা অনেকটাই চেষ্টা করেছি যে করতে, এবং তার ফলও আমরা পেয়েছি। এবং আগামী দিনে এই অভিযানটা চলবে, যাতে করে আমি যখন একবারে 5 বছরের শেষে গিয়ে দাঁড়াবো, মানুষ যাতে এটা ধরে নেয় যে এই ওয়ার্ডে প্লাস্টিক ব্যবহার করা যাবে না 75 মাইক্রনের নিচে। আর আরেকটা যেটা বড় ইস্যু আছে, এই ওয়ার্ডে আমাদের যেহেতু খাল রয়েছে, মানে খাল দিয়ে ওয়ার্ডটাকে ভাগ করা রয়েছে, ক্যানেল রয়েছে, তাই ডেঙ্গুর একটা প্রবণতা থাকে। গত বছরে এই ওয়ার্ডে যথেষ্ট মাত্রায় ডেঙ্গু হয়েছে এবং আমাদের এই ওয়ার্ডে প্রায় 116টা ডিসপিউটেড জমি আছে। আমরা যেটা করছি, সেই জমিগুলোকে পরিষ্কার করিয়ে ডিসপিউটগুলো মেটানোর জন্য ল্যান্ডলর্ডদের সঙ্গে আমরা বসছি, এবং বসে যাতে করে ডেঙ্গুর থেকে মানুষ মুক্ত হতে পারে সেই ব্যাপারে আমরা একটা প্রচেষ্টা রাখছি। এছাড়াও আমরা এবছর থেকে শুরু করেছি সপ্তাহে 2 দিন করে, বুধবার আর শনিবার করে, হেলথ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন অঞ্চল বা এলাকা ঘুরে ঘুরে ক্যাম্পেইন করা হচ্ছে যে কোথাও জমা জল না জ্বলতে দিতে, কোথাও পুকুরের মধ্যে নোংরা পড়ে থাকলে সেটা কর্পোরেশনকে জানাতে, তাদেরকে হ্যান্ডবিল দেওয়া হচ্ছে যত্রতত্র ময়লা না ফেলতে। এবং আমরা অ্যাওয়ারনেস, এবং গত বছরও আমরা করেছিলাম একটা, যে বিভিন্ন হাউজিং সোসাইটি, বিভিন্ন ক্লাব, তার কারণ দেখুন এই যে সম্পূর্ণ প্রচেষ্টাটা, এটা তো একার দ্বারা সম্ভব হয় না, এটা সরকার একা করতে পারে না। এটাকে সাকসেসফুল করতে গেলে মানুষকেও সমানভাবে ইনভলভ করতে হবে। তাই আমরা গত বছরে এটা করেছি যে বিভিন্ন যে হাউজিং সোসাইটিগুলো আছে, যেরকম এখানে অভিষিক্তা আছে, অভিষিক্তা 1, অভিষিক্তা 2, রুচিরা, গ্রিনউড, নুক, এই যে বিভিন্ন হাউজিং সোসাইটিগুলো আছে, বড় বড় যে কটা হাউজিং সোসাইটি আছে, তাদের অ্যাসোসিয়েশনদের নিয়ে, প্লাস ক্লাবগুলো, যে বিভিন্ন ক্লাবগুলো রয়েছে, আমার সঙ্গে একটা ক্লাবের প্রত্যেকটা ক্লাবেরই ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, ক্লাবগুলোকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস সেশন করেছি। এবছর আমরা এই দুটো তো করবই, এদের সঙ্গে আমরা যেটাকে অ্যাড করব, বিভিন্ন যাদের জমি পড়ে আছে, খালি জমি পড়ে আছে, সেই সমস্ত ল্যান্ডলর্ডদেরও অ্যাড করব, করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, যাতে করে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেগুলো হচ্ছে বা যেগুলো খালি জমি পড়ে আছে, তারা যাতে ইমিডিয়েটলি সেই ব্যাপারগুলোতে ব্যবস্থা নেয়, যাতে আমরা শহরটাকে ডেঙ্গুমুক্ত করতে পারি। সামান্য আরেকটা আমার কাছে যেটা বড় চ্যালেঞ্জ, যে লাইট যেটা রয়েছে, লাইট আমাদের এখন, যেহেতু আমরা পরিবেশ বান্ধবের দিকে হাঁটছি, সবাই এনভায়রনমেন্ট ফোকাসড হয়ে গেছি আমরা সবাই, তো সেখানে কিছু আমাদের লাল কালারের মানে ইয়েলো কালারের 250 ওয়াটের কিছু ভ্যাপার রয়েছে, হলুদ ভ্যাপার, যেগুলো আগেকার দিনে থাকতো, সেগুলোকে চেঞ্জ করে পুরো ওয়ার্ডটায় এলইডি লাইট দিয়ে সাজিয়ে দেওয়া, এবং সেটার জন্য কাজও করা হচ্ছে। আর সবথেকে বড় যেটা ইস্যু, সেটা হচ্ছে পৌর পরিষেবাটা। শুধু তো এগুলোই নয়, পৌরসভার পরিষেবা দিতে গেলে আমরা একটা মানুষের কাছে আমরা দায়বদ্ধ। এবং তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ধরুন কারোর বাড়ির সামনে একটা লাইট পোস্ট খারাপ হলো, কারোর বাড়ির সামনে একটা ক্যাশপিট জ্যাম হয়ে গেল, কারোর অন্য কোনো সমস্যা হলো, তো তার জন্য তাকে বিভিন্ন কর্পোরেশনের ডিপার্টমেন্টে ছোটাছুটি করতে হবে না। আমরা একটা 24 আওয়ার্স হেল্পলাইন ইন্ট্রোডিউস করে দিয়েছি। যখন যেভাবে যার লাইট বন্ধ, সে লাইট পোস্টের নাম্বারটা তুলে পাঠালে, বা যার ক্যাশপিটটা জ্যাম আছে সেটা নাম্বার তুলে তার ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ করলে, আমরা উইদিন 24 আওয়ার্স সেই প্রবলেমটা সলভ করে দিচ্ছি, যার জন্য মানুষকে যাতে কম হয়রানি হতে হয়। এগুলোই মূলত আমার ইস্যু, এবং আমি আশা করব এই ইস্যুগুলো করতে পারলে শুধু আমি নয়, আমার তো ভালো লাগবেই একজন পৌর প্রতিনিধি হিসেবে। আরেকটা যেটা ইস্যু, যেটা বাদ চলে গেল কথা বলতে বলতে, সেটা হচ্ছে একটা বড় পাম্পিং স্টেশনের জন্য আমরা চেষ্টা করছি। আমাদের হসপিটাল রোড বলে একটা জায়গা রয়েছে,
যে জায়গাটাতে প্রচুর এখন মানে এই অঞ্চলে খালি জায়গা পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো এই অঞ্চলগুলোর ভ্যালুয়েশন এত বেশি বেড়ে গেছে, তো এখানে খালি জমি প্রায় থাকে না বললেই চলে। আমাদের হসপিটাল রোডে একটা খালি জমি আছে, যেখানে আমরা একটা বড় পাম্পিং স্টেশন করতে চাইছি, যেটা বলছিলাম যে পরিশুদ্ধ পানীয় জল সমাধানের জন্য একটা পাম্পিং স্টেশন। এবং ওখানে আমরা আর একটা শুধু পাম্পিং স্টেশন নয়, একটা স্যাটেলাইট মেডিকেল সেন্টারও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এটাই মূলত আগামী বলতে পারেন বছর চার বছর আছে, 4 বছরের পরিকল্পনা। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রীর জনসেবামূলক প্রকল্প বহুবিধ রয়েছে। দাদা, সেই প্রকল্পগুলো এই এলাকায় কিভাবে কার্যকর করা হচ্ছে? এটা মূলত প্রকল্প যেটা বলছেন সেটা হচ্ছে দুটো জিনিস। দুয়ারে সরকারের মাধ্যমে যে প্রকল্পগুলো হয়, দুয়ারে সরকার যেরকম বছরে এখন 2টো করে হচ্ছে, সেরকম বছরে 2টো করে তো দুয়ারে সরকার হয়, তার সঙ্গেও কিছু মোবাইল ক্যাম্প হয়, দুয়ারে সরকারের মোবাইল ক্যাম্প হয়। তার মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে 4বার মানুষ বছরে সুযোগ পায় যে তাদের প্রকল্পগুলো রূপায়ণ করার। এছাড়াও আমরা যেটা করেছি সেটা হচ্ছে সারা বছর ধরেই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার যে কাজটা হয় সেটা এই ওয়ার্ড অফিস থেকেই প্রতি মাসে করা হয়। আরেকটা প্রকল্প যেটা খুবই মানুষের কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্প। সামাজিক সুরক্ষা প্রকল্প প্রতি মাসে আমরা প্রায় সামাজিক সুরক্ষা প্রকল্পের এখানে ক্যাম্প করি, এবং ইতিমধ্যে এই ওয়ার্ডে সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রায় আমি বলবো যদি পরিসংখ্যান বলি প্রায় 4000-এর উপরও মানুষ সামাজিক সুরক্ষা প্রকল্পে তাদেরকে নথিভুক্ত করেছেন। তাছাড়াও খাদ্যসাথী, আজকেই যেরকম মণ্ডলপাড়াতে একটা ক্যাম্প চলছে, খাদ্যসাথীর আমরা যে বিভিন্ন রেশন কার্ডে ভুল থাকে বা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় ক্যাম্পগুলো করি। আর এছাড়াও নর্মাল যে ক্যাম্পগুলো রয়েছে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, এই স্বাস্থ্যসাথী, এগুলো যেটা দুয়ারে সরকার থেকেই হয়। রূপশ্রী প্রকল্প যখন যেভাবে যার বিয়ের ব্যাপারটা ঠিক হয় এটা আমাদের কর্পোরেশন অফিস থেকেই করে দেওয়া হয়। তাছাড়াও আমরা যেটা একটা অ্যাডেড নতুন কিছু করেছি সেটা হচ্ছে যে আজকালকার দিনে মানুষ প্রচণ্ড ব্যস্ত, মানুষের সময় নেই কর্পোরেশন অফিসে গিয়ে টাইম ব্যয় করে সেখানে গিয়ে কাজকর্ম করানো। তো আমরা আমাদের অ্যাসেসমেন্ট নিয়ে অনেক লোকের অনেক রকম অসুবিধা থাকে, বাড়ির ট্যাক্সটা ঠিক হলো না, কি আমার অ্যাসেসমেন্টের ক্যালকুলেশনটা ভুল এসছে, কি অ্যাসেসমেন্টটাকে আমাকে অ্যাডপার করতে হবে। এই যে ব্যাপারগুলো এটা এড়ানোর জন্য আমরা সারা বছর প্রত্যেক মাসে বিভিন্ন ক্লাব বা বিভিন্ন হাউজিং সোসাইটির ভেতরে আমরা অ্যাসেসমেন্টের কর্পোরেশন থেকে লোক আছে তাদের ক্যাম্প করি। এটা ছাড়াও যেরকম আমি আগেও বলছিলাম যে ডেঙ্গুর ক্ষেত্রে সচেতনতা যে একটা প্রচারের জন্য যে অ্যাওয়ারনেস সেটা করা হয়। দেখুন, করোনাটা তো এমন একটা ব্যাপার ছিল, করোনার সময় মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম পথে ছিলেন আমরাও পথে ছিলাম, এবং আমরা যেটা করেছিলাম একটা ক্যান্টিন করেছিলাম। আমরা যে সমস্ত মানুষরা করোনায় আক্রান্ত হয়েছে তাদেরকে দুবেলা আমরা খাবার পৌঁছে দিতাম। এছাড়াও তো ডেঙ্গু নিয়ে আমি আপনাকে বললাম। মূলত এই কর্মসূচিগুলো মানে মোটামুটি প্রকল্প যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর যেগুলো রয়েছে সেগুলো সবই প্রায় এখানে করা হয়, এবং সেটা অনেক অ্যাডিশনাল ফোকাস নিয়েই করা হয়। দুয়ারে সরকার তো হয়ই, তাছাড়াও আমরা মান্থলি যেটা বলছিলাম যে মান্থলি ক্যাম্প বেসিসে সেগুলোকে করি। আচ্ছা দাদা, সারাদিনের এত কর্মব্যস্ততা, এত কর্মসূচি, এত প্রকল্প, জনগণের সংযোগ রক্ষা করা, এর মধ্যে সারা দিনটাকে আপনি কিভাবে সাজান? ঘুম থেকে উঠে থেকে ঘুমোতে যাওয়ার আগে অবধি দিনটা আপনার কীরমভাবে কাটে, কোন নিয়মে কাটে? না, আমি দেখুন, আমি সকালে ঠিক 7টা থেকে 7:15টার মধ্যে ঘুম থেকে উঠি। তার কারণ আমার একটু অভ্যাস আছে রাত করে শোয়ার, তার কারণ একটু রাত করে পড়াশোনা করতে হয় আর কি। সেটা বিভিন্ন বই বলুন বা কিছু বলুন, পড়াশোনা করতে হয়। মাঝে মাঝে বইতে আগ্রহ আছে, মাঝে মাঝে ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হয়।
তো একটু রাত করেই শুতে হয়, তো এই জন্য 7টা 7:15 সময় উঠে প্রথম আমি যে কাজটা করি, আমি 1 কাপ চা খেয়ে, ফোনটা বন্ধ থাকে, আমি আমার স্কুটি নিয়ে ওয়ার্ডে টহল মারতে বেরোই। তো তাতে কি হয়, জনসংযোগটা ভালো হয়, তার কারণ ফোন খোলা থাকলে সবসময় ফোন আসতে থাকে। ওই মোটামুটি 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা এক দিন এক একটা এলাকায় আমি ঘুরি, লোকের সঙ্গে দেখা হয়, আমাকে বললো এটা প্রবলেম হচ্ছে, বা এটা এই কাজটা ভালো হয়েছে, বা এই কাজটা একটু এটা খারাপ আছে, ঠিক করে দিলে ভালো হয়। তো ওই একটা জনসংযোগ হয়। তারপরে আমি 9টার সময় আবার বাড়ি চলে আসি। বাড়ি এসে সকালবেলা স্নান করে, আমি একটু ভগবান দেবতায় বিশ্বাস করি, সুতরাং পুজো টুজো করে তারপরে স্নান করে একবারে বেরিয়ে যাই। এবং বেরিয়ে গিয়ে পাবলিক বিভিন্ন, আমি 7 দিন 7 জায়গায় ওয়ার্ডের বসি, এক দিন এক একটা, যাতে পাবলিককে বিভিন্ন জায়গায় ছোটাছুটি না করতে হয়। আমি 7 দিন 7 জায়গায় বসি, এবং সেটা করার পরে প্রায় 3টে-4টের সময় বাড়িতে আসি। এসে একটুখানি খেয়ে দিয়ে তারপরে যদি আবার কর্পোরেশন যাওয়ার থাকে, কর্পোরেশন যেতে হয়, আর রাত্রেবেলা সাংগঠনিক কাজকর্মগুলো করতে হয়। তবে লাস্ট 3 মাস ধরে আমি যেটা করছি, মানে আমি যেহেতু একটু কর্পোরেট ওয়ার্ল্ড থেকে এসেছি, আমি জানি না এখনও পুরোপুরি পলিটিশিয়ান হয়ে উঠতে পেরেছি কি না। যেটা আমি করি, আমি এখন ডোর টু ডোর ক্যাম্পেন করি। আমি মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি। মানে আমরা কি হয়, এটা আমার শোনা কথা, বা আমি দেখেছি, বা আমার উপলব্ধি দিয়ে বলছি, আমরা যারা রাজনীতি করি তারা একটু স্বার্থপর হই, সবসময় ভোটের সময় ভোট চাইতে যাই। তো আমি এখন শুধু লোকের বাড়িতে যাচ্ছি, গিয়ে শুধু একটাই কথা জিজ্ঞাসা করছি যে পৌর পরিষেবা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা, মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পগুলো পাচ্ছেন কিনা। 2021 ডিসেম্বর আমার ফল প্রকাশ হয়েছিল। আমি যেটা করেছিলাম, জনতা জানতে চায় বলে। তো সেখানে কোনো পলিটিক্যাল লোক নয়, শুধুমাত্র বিভিন্ন মানে আমার এই ওয়ার্ডের যারা গুণীজন আছে, বিভিন্ন হাউজিং সোসাইটি আছে, বিভিন্ন যারা সমাজে স্বীকৃত মানুষজন, তারা সবাইকে নিয়ে এসে আমি 1 বছরে কি কাজ করেছি তাদেরকে সেটা দেখিয়েছি। এবং একটা ওপেন ফোরাম ছিল, তারা প্রশ্ন করেছে যে আর কিভাবে ডেভেলপমেন্টটা করা যায়। তার কারণ আমি মনে করি যে ডেফিনেটলি আমার একটা প্ল্যান রয়েছে, আমার একটা অ্যাকশন প্ল্যান রয়েছে দাদা, যে কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করব। কিন্তু এই ইমপ্লিমেন্টটা তো একা আমার পক্ষে সম্ভব নয়। এটা যদি মানুষ এর মধ্যে ইনভলভ মানুষকে করতে পারি, তাদের এভরি রাইট আছে, তারা আমাকে জনপ্রতিনিধি করে এনেছে। সুতরাং এই ডেভেলপমেন্ট প্রসেসটার মধ্যে আমরা যদি তাদেরকেও ইনভলভ করতে পারি, তারাও জানতে পারবে ওয়ার্ডে কী হচ্ছে না হচ্ছে। এবং সবথেকে বড় কথা, আমাদের এখানে একটা ওয়ার্ড কমিটি আছে, সেখানে ঠিক এইভাবেই বিভিন্ন হাউজিং সোসাইটি, বিভিন্ন সমাজের মানুষদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো যখনই কোনো ইস্যু হয়, ওই গ্রুপের মধ্যে জানানো হয় এবং তৎক্ষণাৎ সেই ব্যাপারে অ্যাকশন নেওয়া হয়। দাদা, মানুষ হিসেবে আপনার ব্যক্তিগত পছন্দ, রুচি, খাওয়া দাওয়া বা হবি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। না, আমি খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই, তার কারণে আমি মাছ মাংস খাই না। আমাকে বাড়ির লোক বলে তুই বাঙালি জাতির কলঙ্ক। আমি ভেজিটেরিয়ান প্রথম থেকেই, কিন্তু যেটা ভালোবাসি, আমি গান করতে ভালোবাসি। একটা সময় গান করতাম, কলেজে অনেক গান টান করেছি। তার কারণ এই গানের সঙ্গেও আমার পরিবারের একটা যোগাযোগ রয়েছে। তার কারণ আমার কাকা বাংলার একজন প্রখ্যাত গায়ক ছিলেন, শক্তি ঠাকুর। মোনালি ঠাকুর আমার ফার্স্ট কাজিন। তো সুতরাং গানের ব্যাপারটার সঙ্গে আমার জিনগতভাবে যোগাযোগ রয়েছে। আমি গান করতে খুব ভালোবাসি। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो भवरे आके लूट गए। देख मन काशबन तुलছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারে। শিউলি মাখা গল্প, আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুঃখা এলো। গানের গলাও হয় না আর কি। তো গানটা করতে ভালোবাসি, আর ঘুরতে খুব ভালোবাসি। আমি দেখেছি, বাবাকেও দেখেছি, মাকেও দেখেছি, মানুষকে কিভাবে পরিষেবা দিতে হয়। আমি নতুন কিছু করছি না হয়তো, মানে তাদের সেই ফর্মুলাটাকেই অ্যাপ্লাই করছি। এবং সবথেকে বড় কথা, আমার এই রাজনীতিতে আসার পেছনে, মানে আমি যেহেতু
একটা খুব বিরাট পজিশনে চাকরি করতাম, তো স্বভাবতই আমাদের মতন সাধারণ বাঙালি পরিবারে একটা লোকের একটা ভয় থাকেই আর কি, যে চাকরি ছেড়ে কেন হঠাৎ রাজনীতিতে। তো এই সাহসটা যদি সব থেকে বেশি কেউ জুগিয়ে থাকে, আমার ওয়াইফ যাদবপুর ইউনিভার্সিটিতে ও নিজেও চাকরি করে, এবং আমার ওয়াইফের সহযোগিতা বা অনুপ্রেরণা না থাকলে আমি হয়তো সত্যি ডিসিশনটা নিতে পারতাম না। সুতরাং রাজনীতিটা বাবার থেকে শেখা, আর মায়ের থেকে এবং বাবার থেকে পাবলিক সার্ভিসটা কী করে দিতে হয়, মানুষকে কীভাবে সাহায্য করতে হয় সেটা শেখা, এবং আমার অনুপ্রেরণা বলতে আপনি বলতে পারেন আমার ওয়াইফ। ট্রাইব টিভির পক্ষ থেকে দাদাকে অনেক অনেক শুভকামনা ও এগিয়ে চলার অনেক অনেক ভালোবাসা দিয়ে আমরা ছোট্ট উপহার দিয়ে দাদাকে বরণ করে নেব। দাদাকে অনুরোধ করব ট্রাইব টিভির দর্শকদের যদি কিছু বলেন। ট্রাইব টিভির এন্টায়ার টিমকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব ট্রাইব টিভি আরও আগামী দিনে অনেক এগিয়ে যাবে, অনেক বড় হবে। সকলকে শুভকামনা রইল, এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দাদা, আপনি কি এই ওয়ার্ডেরই বাসিন্দা? প্রথম আমার পরিচয়টা দিই, আমার নাম অমিত কুমার সরকার। দাদা, পৌরপিতা সম্বন্ধে আপনার কি বক্তব্য? আমাদের যিনি বর্তমান পৌরপিতা হয়েছেন, তার বাবা প্রয়াত হয়েছেন দুলাল দাস ঠাকুর। তার হাত ধরে আমরা রাজনীতিতে এসেছিলাম। আসার পর যাদবপুরের মাটিতে বামফ্রন্টের সঙ্গে লড়াই করে আমরা এই ওয়ার্ডটাকে ছিনিয়ে নিয়েছিলাম, এবং তার বাবা যেভাবে এখানে মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করে উন্নয়নের একটা দিশা তৈরি করে দিয়েছিল, তিনি ছিলেন আমাদের রাজনৈতিক একজন গুরু এবং পথপ্রদর্শক। তাকে আমরা অনুসরণ করে এই দলটাকে আমরা করি, এবং পরবর্তীকালে তিনি একটা দুরারোগ্য ক্যান্সার রোগ আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে ওনার সহধর্মিণী দীপু দাস ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে নিয়ে এসেছিলেন, এবং নির্বাচিত হন এই অঞ্চলে মানুষের আশীর্বাদ নিয়ে। সেই সময় আমি ওনার সচিব হিসেবে 10 বছর ওনার সঙ্গে উনি ছিলেন যাদবপুর বড় 12 কলকাতা কর্পোরেশনের বড় 12 চেয়ারপারসন ছিল। তার এই কাজের যে গতি, তিনি মানুষকে বলেছিলেন, আমার প্রয়াত স্বামীর যে সমস্ত অসম্পূর্ণ কাজ আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে কাজটা করতে চাই। আশা করি আপনারা বিগত দিন যেভাবে আমার স্বামীকে জিতিয়েছিলেন, আমাকেও জিতিয়ে এনেছেন, আমি তার অসম্পূর্ণ কাজ করব। এবং আমরা এই অঞ্চলে দীর্ঘ 2000 সাল থেকে 23 বছর আমরা এই ওয়ার্ডটা ধরে গেছি। কারণ কি, এই অঞ্চলে মানুষের আশীর্বাদ শুধু নয়, এবং তারা আমাদের সকল সুবিধার মধ্যেও এরা হচ্ছে আমাদের উন্নয়নের কাণ্ডারি এবং শক্তি। এই অঞ্চলের মানুষ যদি আমাদের সহায়তা না করতেন, আমরা এই ওয়ার্ডে থাকতে পারতাম না। অনেক অসুবিধার মধ্যেও তারা মানিয়ে নেয়। তাই আজ আমাদের গর্ব, সেই পরিবারের একজনকে পেয়েছি। সেই পরিবারের ছেলে অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা নামে পরিচিত, এবং তার যে দিশা, দৃষ্টিভঙ্গি, স্বপ্ন, আগামী দিন আমরা আশা করি একে নিয়ে আমাদের চলার পক্ষে কোনো অসুবিধা নেই। আমরা মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করে আরও করব, এবং মানুষের উন্নয়নের কাজ করে যাব। দেখলেন তো, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কর্পোরেট জগতের মানুষেরাও আজকাল কীরকমভাবে ঢুকে পড়েছেন সমাজ কল্যাণমূলক কাজে। আজকের পর্ব তবে এখানেই শেষ করছি। পরের পর্বে কাকে নিয়ে ফিরবো, কে থাকবেন অতিথি, সেটা না হয় চমকই থাক। তিলে তিলে তিলোত্তমা।